এই মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্তে যা ঘটছে সেটাকে সাধারণ সীমান্ত সমস্যা বলে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। একটি প্রতিবেশী রাষ্ট্রের সশস্ত্র সীমান্ত বাহিনী তাদের নিজের দেশের নাগরিকদের জোর করে আরেকটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ঘটছে একসাথে 11টি পয়েন্টে, পরিকল্পিতভাবে, সমন্বিতভাবে। আর এখান থেকে শুরু হচ্ছে আসল প্রশ্ন, এটা শুধুই সীমান্ত ব্যবস্থাপনার ব্যর্থতা নাকি এর পেছনে আরো গভীর কোনো রাজনৈতিক পরিকল্পনা কাজ করছে? ঘটনার শুরুটা ধরা যাক চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে। বৃহস্পতিবার ভোরের দিকে বিএসএফ 28 জন মানুষকে জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এরা ভারতীয় নাগরিক, ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিজিবির সাথে সাথে প্রতিক্রিয়া দেখায়, মাইকিং করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় জোরপূর্বক বাংলাদেশের সীমান্তে প্রবেশের চেষ্টা করলে গুলি চালানো হবে। কিন্তু এখানে একটা জটিলতা তৈরি হয়েছে, বিএসএফ এই 28 জনকে ফেরতও নিচ্ছে না, বিজিবিকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তও জানাচ্ছে না। ফলে এই মানুষগুলো এখন আটকে আছে নো ম্যানস ল্যান্ডে, শূন্যরেখা থেকে ভারতীয় অংশে প্রায় 50 গজ ভেতরে, খোলা আকাশের নিচে তীব্র গরম আর বৃষ্টিতে। বিজিবি অধিনায়ক আরিফুল জানিয়েছেন, গতকাল বিকেলে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিএসএফ স্বীকার করেছে যে তারাই এই 28 জনকে ঠেলে পাঠিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সমাধান দেবে বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু তারপর নীরবতা, কোনো পদক্ষেপ নেই। এখানে খেয়াল করুন, বিএসএফ ঠেলে দেওয়ার কথা স্বীকার করছে কিন্তু ফেরত নিতে রাজি নয়। এটা কোন ধরনের কূটনৈতিক আচরণ? চাঁপাইনবাবগঞ্জের ঘটনা যখন চলছে ঠিক সেই সময়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরাগাছি সীমান্তেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার সকালে খবর আসে, বিএসএফ নারী, পুরুষ ও শিশুদের অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বিজিবির সাথে সাথে বন্দুক তাক করে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে, টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে উদ্বেগজনক তথ্যটা হলো, সীমান্তের ওপারে ভারতের উত্তর 24 পরগনা জেলার বাদুরিয়া থানার হাকিমপুর এলাকায় ইতিমধ্যেই 200 থেকে 300 জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়েছে গত 26 মে থেকে। এবং একাধিক সূত্রে জানা যাচ্ছে যে ভারতীয় পুলিশ এই মানুষগুলোকে বিএসএফ এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে যাতে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া যায়। এখানে একটু থামুন, ভাবুন, একটি দেশের পুলিশ তাদের নিজের নাগরিকদের আরেকটি দেশের সীমান্ত বাহিনীর কাছে হস্তান্তর করছে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে। এটা কি স্বাভাবিক সীমান্ত ব্যবস্থাপনা নাকি এটা একটা সুপরিকল্পিত রাষ্ট্রীয় অপারেশন? শুধু চাঁপাইনবাবগঞ্জ আর সাতক্ষীরা না, কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তেও একই ধরনের প্রচেষ্টা চলছে। সীমান্তের বিভিন্ন এলাকায় হোল্ডিং সেন্টারে 10 থেকে 15 জন করে নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে যানবাহনে করে সীমান্তের কাছে নিয়ে আসা হচ্ছে। কুষ্টিয়ার 47 বিজিবির দায়িত্বাধীন দৌলতপুর সীমান্তের প্রায় 46 কিলোমিটার এবং মেহেরপুর গাংনী সীমান্তের 36 কিলোমিটার জুড়ে বিজিবি সদস্যরা দিনরাত পাহারা দিচ্ছে। অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং এখানেই একটি অসাধারণ বিষয় ঘটেছে, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ লাঠি হাতে বিজিবির সাথে টহলে অংশ নিচ্ছেন। কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারি 40 পাড়ার বাসিন্দা জহিরুল ইসলাম বলেছেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের যে চেষ্টা চলছে তা আমরা কখনো মেনে নেব না। এটা শুধু একটা বিবৃতি না, এটা সীমান্তবাসীর সরাসরি প্রতিরোধের ঘোষণা। বড় প্রশ্ন, ভারত এটা কেন করছে এবং কেন এখন? এখানে কয়েকটি স্তরে বিশ্লেষণ করা দরকার। প্রথমত, রাজনৈতিক প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু রাজ্যে বিজেপির রাজনৈতিক এজেন্ডায় মুসলিম জনগোষ্ঠী একটা সমস্যা হিসেবে দেখানো হচ্ছে। দীর্ঘদিন ধরে একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে সীমান্তবর্তী এলাকার মুসলিমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই ন্যারেটিভকে এখন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চলছে। দ্বিতীয়ত, এনআরসি, সিএএ কানেকশন। ভারতের জাতীয় নাগরিকপঞ্জি, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আলোকে যেসব মুসলিম নাগরিককে সন্দেহজনক বা অবৈধ ট্যাগ দেওয়া হয়েছে তাদেরকে কোথাও না কোথাও পাঠাতে হবে। আসামের ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে, কিন্তু সেগুলোর ধারণ ক্ষমতা সীমিত, ফলে সেখানে সবচেয়ে সহজ সমাধান হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশে ঠেলে দাও। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিবেশ যেভাবে বদলাচ্ছে তাতে সীমান্তবর্তী মুসলিম জনগোষ্ঠীর উপর চাপ বাড়ছে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা প্রকাশ্যে বাংলাদেশে পাঠানোর কথা বলছেন। চতুর্থত, টাইমিং। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার চলছে। ভারত সম্ভবত মনে করেছিল
এই মুহূর্তে বাংলাদেশ দুর্বল, সীমান্ত ব্যবস্থাপনায় শিথিলতা থাকবে, ফলে পুশিন সফল হবে। কিন্তু ভারত এখানে একটা বড় ভুল হিসাব করেছে। আগে কি হতো? এর আগে বিশেষ করে ডক্টর ইউনূসের সময়ে ভারত পরীক্ষামূলকভাবে পুশিন অপারেশন চালিয়েছিল এবং সেই সময় শতাধিক ভারতীয় মুসলিমকে বাংলাদেশে ঢুকিয়ে দিতে সফল হয়েছিল বিএসএফ। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বাংলাদেশ একটা সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে। তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা, বন্দুকের শেষ গুলিটি অবশিষ্ট থাকার আগ পর্যন্ত কোনো ভারতীয়কে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া যাবে না। এই নির্দেশনা শুধু একটি বিবৃতি না, এটা সীমান্তে প্রতিফলিত হচ্ছে। বিজিবি বন্দুক তাক করে অবস্থান নিয়েছে। অন্তত 11টি পয়েন্টে পুশিন প্রচেষ্টা রুখে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাইকিং চলছে, স্থানীয় জনগণ বিজিবির সাথে টহলে অংশ নিচ্ছে। পতাকা বৈঠকে বিএসএফকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্ডার এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বলেছেন, তারা শুধু মুসলমান হওয়ার কারণে ভারতে তাদের নিধন করা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না, কিন্তু আমাদের দেশে জোর করে ঢুকিয়ে দেওয়াটাও আমরা মেনে নেব না। আরেক বাসিন্দা শামীম বলেছেন, আমরা বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় আছি। বিএসএফ এর অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেব না। এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। জনগণ এবং সীমান্ত রক্ষা বাহিনী দুই পক্ষই একসাথে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক আইনের চোখে ভারত কি করছে? আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটা কয়েকটি মৌলিক নীতির সরাসরি লঙ্ঘন। 1. কোন রাষ্ট্র তার দেশের নাগরিককে জোরপূর্বক অন্য দেশে পাঠাতে পারে না। এটা জাতিসংঘের মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন। 2. নো ম্যানস ল্যান্ডে মানুষকে ফেলে রাখা এবং তাদের ফেরত নিতে অস্বীকার করা, এটা মানবিক সংকট তৈরির একটা ইচ্ছাকৃত প্রচেষ্টা। 3. নারী ও শিশুদের সীমান্তে জড়ো করে ঠেলে দেওয়ার চেষ্টা, এটা জেনেভা কনভেনশনের পরিপন্থী। 4. ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের বিতাড়ন, এটা এথনিক ক্লিনজিং এর সংজ্ঞায় পড়ে এবং এখানেই মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতির সাথে তুলনাটা আসে। মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছিল। ভারত এখন তার নিজের মুসলিম নাগরিকদের অবৈধ ট্যাগ দিয়ে একই কাজ করার চেষ্টা করছে। প্যাটার্নটা একই, শুধু দেশ আলাদা। সামনে কি হতে পারে? এখন কয়েকটি সম্ভাবনার সামনে আছে, কিন্তু সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ভারত যদি ক্রমাগত এই চাপ বাড়াতে থাকে, তাহলে কতদিন শুধু প্রতিরোধ দিয়ে পরিস্থিতি সামলানো যাবে? কূটনৈতিক সমাধান ছাড়া এই সমস্যার দীর্ঘমেয়াদী কোনো উত্তর নেই। ভারত তার নিজের মুসলিম নাগরিকদের যেভাবে ট্রিট করছে, সেটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা বিপজ্জনক নজির তৈরি করছে। আজকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, কাল নেপাল বা শ্রীলঙ্কার সীমান্তেও একই ঘটনা ঘটতে পারে। বাংলাদেশ এবার স্পষ্ট বার্তা দিয়েছে, এক ভুল আর বারবার হবে না। কিন্তু এই দৃঢ়তা কতদিন ধরে রাখা যাবে সেটা নির্ভর করছে কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক সমর্থন এবং অভ্যন্তরীণ ঐক্যের উপর। পরবর্তী কয়েকদিনে সীমান্তে পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এই সংকট যদি আরো বাড়ে, তাহলে এর প্রভাব শুধু সীমান্ত এলাকায় সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান।